আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বগুড়া ৬ আসনের ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান সোহাগ। সোহাগ, ভোট গ্রহণ এখন কোন পর্যায়ে আছে এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সুরভি, আমরা এই মুহূর্তে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ভোট কেন্দ্রে অবস্থান করছি। এখানে মোট ভোটার প্রায় ২৫০০। এখন পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৫০০, যা প্রায় ১৯.৯৫%, প্রায় ২০% মতো ভোট কাস্ট হচ্ছে। তো এই কিছুক্ষণ আগে কিন্তু বেলা 11:30টায় কিন্তু এখানে জেলা জামাতের আমির সহ যে প্রার্থী আবিদুর রহমান সোহেল এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা অভিযোগ করেছেন যে এই কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার রয়েছে তিনি প্রায় 10টার দিকে তার এজেন্টদের কাছ থেকে, সকল এজেন্টদের কাছ থেকে ফলাফল সিগনেচার করে নিয়েছে। এই মর্মে একটা অভিযোগ করে এবং এখানে এসে দেখাও যায় যে আসলে প্রিজাইডিং অফিসার কিন্তু সেখানে তার ফলাফল শিট ছিঁড়ে ফেলে দিয়েছে। পরবর্তীতে তাদের এই ফলাফল শিট সরবরাহ করা হয়েছে। তো তারা অভিযোগ করছে যে আসলে এটা ইঞ্জিনিয়ারিং করা বা ফলাফল আগেই রেডি করা হয়েছে, এরকম নানা অভিযোগ করছে। তো আমার কাছে এই মুহূর্তে অবস্থান করছে এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার নূর ইসলাম। তো আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে আপনার ফলাফল শিটটা আপনার এজেন্টরা কিভাবে পেল বা আসলে ঘটনাটা কি ঘটেছে? এজেন্টরা পায়নি, ওদেরকে নিয়োগ দেওয়া হয় সকালে। ওরা যখন আসে তখন বলল, স্যার ফলাফল শিটের নিচে স্বাক্ষর যদি নেন স্যার আমরা তাহলে তাড়াতাড়ি রেজাল্টটা পাবো। ওই কারণে ওরা বলছে যে স্যার স্বাক্ষরটা দিয়ে দিই। তো ওরা ওই সূত্রে দিয়ে দিছে আর কি। এটা কি ফলাফলে এই আগে কি দেওয়ার কোনো আছে কি আপনাদের দায়বদ্ধতা নাই? ওরা এটা বলছে স্যার এরকম হয়ে থাকে, এই কারণে ওরা দিয়ে রাখছে যে ওখানে কিন্তু আমার কোনো স্বাক্ষর নাই, আমার কোনো সিল নাই। আর যখন এরা মানে অভিযোগ দিল ফুলকপি মার্কা, তখন ওই সাংবাদিকরা আসলো, ওদের সামনে ওই ফলাফল শিটটা যেটাতে স্বাক্ষর ওরা করছিল, ওদের সামনে ওটা ম্যাজিস্ট্রেটের সামনে ছিঁড়ে ফেলা হয়েছে। তো আমরা শুনছিলাম নুরুল আলমের কাছে তার যে কথা বলছেন আসলে এখানে কোনো জোর করে বা যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো আসলে ভিত্তিহীন। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। জানছিলাম বগুড়া ৬ আসনে ভোট গ্রহণের খবর। এখন যাব শেরপুরে, সেখানে আছেন সহকর্মী কাকুন রেজা। কাকুন, শেরপুর ৩ আসনে ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন এবং এটা নিয়ে কেউ কোনো অভিযোগ করেছেন কিনা? দুটো কেন্দ্রে জাল ভোটের চেষ্টা করা হয়েছিল। শ্রীবদ্দির একটা কেন্দ্রে জামাতের একজন সমর্থককে, একজন নেতাকে স্থানীয় লোকজন আটক করে রেখেছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এমন ঘটনা আমাদের কানে এসেছে। আমরা এখন আছি ঝিনাইগাতিতে। ঝিনাইগাতি সরকারি মডেল এখানে ভোটার আছে, মোটামুটি ভোটাররা নেই, কিন্তু ভোটার উপস্থিতি আছে, ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন এবং পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ। আপনি যদি আমার আশেপাশে দেখছি যে ভাবে ভোটাররা আসছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, তারা তৎপর একটু আগে সেনাবাহিনীর সদস্যরা এই কেন্দ্র থেকে ঘুরে গেছেন, জেলা প্রশাসক ঘুরে গেছেন, এখনো র্যাবের একটা টিম আছেন এবং মানুষের মধ্যে এটা নিয়ে কোনো আতঙ্ক নেই, স্বস্তিতেই ভোট দিচ্ছে মানুষ। জানছিলাম উপনির্বাচনের ভোট গ্রহণের খবর। জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল 2026 সহ 12টি বিল সংসদে পাশ হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সকাল 10:30টায় সংসদ অধিবেশন শুরু হয়। জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিলটি সংসদে পাশের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বিলটি উত্থাপনের সময় বিরোধী দলের পক্ষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিষয়টিকে যথাযথ বিবেচনা করে তা পাশ করার বিষয়টিতে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে আইনমন্ত্রী তার ব্যাখ্যা দেন এবং সংসদে তা উত্থাপন করেন। পরে স্পিকার কণ্ঠ ভোটে দিলে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। এছাড়া এদিন সংসদের সকালের অধিবেশনে এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন 2026, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন 2026, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল 2026 সহ বেশ কিছু বিল পাশ হয় সংসদে। এছাড়াও বেশ কিছু বিল উত্থাপন করা হয় মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেন, সংবিধান আমাদের
সংবিধান অনুযায়ী 7(2) অনুযায়ী আমাদের সংসদ সার্বভৌম। তখন মনে হয় আইনের এতগুলা ডিগ্রি, সেই এলএলবি করা থেকে শুরু করে এলএলএম করা থেকে শুরু করে বার করা থেকে শুরু করে পিএইচডি করা থেকে শুরু করে সকলই বৃথা, আবার আইন নতুন করে শিখতে হবে আমাদেরকে। মাননীয় স্পিকার, এই বইতে আরও বলা হয়েছে কোনো আইন সংবিধান সম্মত কিনা তা পর্যালোচনা করে আইনের বৈধতা নির্ধারণ করার প্রক্রিয়াকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। হাম উপসর্গের সবশেষ 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1248 জন। এদিকে 3 মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়ার কথা থাকলেও তা শুরু হবে 20 এপ্রিল থেকে। এ বিষয়ে আরও খবর জানতে যাচ্ছি রাজধানী শিশু হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, হামে আক্রান্ত কতজন এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা এ ব্যাপারে আমাদের জানাবেন। সুরভি, নতুন করে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 12 শিশু, এছাড়া 13 শিশু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সর্বমোট ভর্তি রয়েছে 68 জন শিশু, যারা সিভিয়ার পর্যায়ে রয়েছে। কেউ কেউ নিউমোনিয়ায় আক্রান্ত, খিচুড়ি রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে। তবে হাম উপসর্গ নিয়ে যারা এখানে এসেছে তাদের বেশিরভাগই হামে আক্রান্ত নয়, অনেকেই তারা শুধু পরীক্ষা নিরীক্ষা করে তারা চলে গেছেন। যাদের উপসর্গ ধরা পড়ছে বা যারা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে তাদেরকে এখানে রাখা হচ্ছে, এছাড়া তাদেরকে বেডে স্থানান্তর করা হচ্ছে। তো এই হাসপাতালে গত 1 সপ্তাহে 3 জন শিশু মারা গেছে যারা নিউমোনিয়া আক্রান্ত ছিল, হাম হয়েছিল। হাম পরবর্তী যে ধাপগুলো রয়েছে, নিউমোনিয়া, খিঁচুনি এবং শ্বাসকষ্ট, 3 ধাপেই মূলত সেই শিশুরা আক্রান্ত ছিল। তারপরে তারা লাইফ সাপোর্টে ছিল, 3 দিন লাইফ সাপোর্টে থাকার পরে তারা সেখানে মারা যায়। তো দূর দূরান্ত থেকে যারা এখানে আসছে চিকিৎসা নেওয়ার জন্য বেশিরভাগেরই একই সমস্যা, কারণ তারা মূলত গ্রামীণ রোগ ভেবে এই বিষয়টি তারা ভুল করে থাকেন। তাই এলাকায় যারা চিকিৎসা নিচ্ছেন তারা মূলত গ্রামের যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনের দোকান থেকে যারা ওষুধ নিয়ে তারা রোগ সারানোর চেষ্টা করছেন সেই সব রোগীরাই মূলত বেশি ভুক্তভোগী। তারপর যখন নিউমোনিয়া, খিঁচুনি, শরীরে লালচে দানা দেখা যায়, তারপর তারা মূলত এই বাংলাদেশ শিশু হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে ছোটাছুটি করে এক পর্যায়ে সেই শিশুরা কিন্তু আক্রান্ত বেশি। তো এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে সবশেষ জানছিলাম হাম আক্রান্ত শিশুদের সবশেষ অবস্থা। রায় ঘোষণার আরও খবর জানতে এখন যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, রায় ঠিক কখন ঘোষণা হতে পারে এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায়টি ঘোষণা করবেন আবু সাঈদ হত্যা মামলার। এবং এখনও কিন্তু আসলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আসেননি। প্রথমে শুনেছিলাম যে 11:30টায় রায় ঘোষণা করবে, তারপরে 12টার দিকে রায় ঘোষণা করবে, তেমনটা আবার বলা হয়, শিফট করা হয়। কিন্তু এখনও কিন্তু আসলে চেয়ারম্যান আসেননি। তিনি আসার পরই হয়তো রায় ঘোষণা শুরু হবে। তখনই কিন্তু রায় ঘোষণা হওয়ার পর আমরা জানাতে পারবো। এই মামলায় 30 জন আসামি আছে, 24 জন পলাতক আছেন, 6 জন গ্রেফতার আছেন। গ্রেফতারকৃত 6 জনকে কিন্তু ইতিমধ্যেই ট্রাইব্যুনালের এজলাস কক্ষের যে তাদেরকে রাখার জন্য যে জায়গায় আছে সেখানে তাদেরকে ডকে নেওয়া হয়েছে এবং তারা সেখানে অবস্থান করছেন। ট্রাইব্যুনাল বসলেই বিচার কাজ, রায় দেওয়া শুরু হবে। এই মামলাটি কিন্তু গত 27 জানুয়ারি সকল বিচারিক কার্যক্রম শেষ হয় যুক্তিতর্কের মধ্য দিয়ে উভয় পক্ষের। এবং এই মামলায় আবু সাঈদের পিতা সহ এবং জুলাই আন্দোলনের যে অন্যতম সংগঠক আবুল হাসনাত আবদুল্লাহ, তিনিও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। এই 25 জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রসিকিউশন সবকিছু প্রমাণ করতে পেরেছেন এবং তারা বলছেন, আজকে কিন্তু যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে এটি একটি ঐতিহাসিক রায় হবে, কারণ এই মামলাটি জুলাই আগস্ট আন্দোলনের প্রথম কোনো শহীদের মামলার রায় এবং এই শহীদের তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু জুলাই আন্দোলনটি একটি বেগবান হয়েছিল এবং তার প্রেক্ষিতে এই তৎকালীন সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং ক্ষমতাচ্যুত হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার এসে কিন্তু এই ট্রাইব্যুনালটি পুনর্গঠন করা হয় এবং বিচার কাজ শুরু হয়। ইতিমধ্যে এই ট্রাইব্যুনালে 3টি মামলা রায় দেওয়া হয়েছে। আজকে 4র্থ রায় হবে এবং ট্রাইব্যুনাল 2-এর হবে 2য় রায়। ইতিমধ্যে ট্রাইব্যুনাল 1 থেকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে একটি রায় দিয়েছে। তারপরে চানখারপুল হত্যা মামলা রায় হয়েছে। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার যে রায় সেটাও হয়েছে। এখন আজকের রায়টি দেওয়ার পর 4র্থ রায় হবে এবং
প্রত্যাশা করছেন যে আবু সাঈদের পরিবারের সদস্যরাও যে তারা তাদের ছেলের হত্যার ভাই হত্যার একটি সঠিক রায় পাবেন এবং এই রায়টি ঐতিহাসিক হয়ে থাকবে এবং ভবিষ্যতে এই ধরনের হত্যাযোগ্য যাতে কোনো শিক্ষার্থীর ওপর না করতে পারে, কোনো সরকারই না পারে, সেটি একটি দৃষ্টান্ত হবে এমনটি তারা মনে করছেন। এখন রায় ঘোষণার অপেক্ষায় আমরা আছি। জানছিলাম আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার খবর। রায় ঘোষণাকে ঘিরে পরিবারের সদস্যদের প্রত্যাশা জানতে এখন যাচ্ছি আবু সাঈদের রংপুরের বাড়িতে। সেখানে আছেন সহকর্মী AKM মইনুল হক। মইনুল, আবু সাঈদ হত্যা মামলায় পরিবারের সদস্যরা আসামিদের শাস্তির বিষয়ে কি বলছে? সুরভি, পরিবারের যারা বিশেষ করে এখন এই রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ আবু সাঈদকে যেখানে দাফন করা হয়েছে অর্থাৎ কবরস্থ করা হয়েছে তার কবরের এই জায়গাটিতেই একদম দাঁড়িয়ে আছি। একটু আগে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই আবু রায়হান, অন্যান্য স্বজনরা কথা বলেছেন। তার বাবার কথা হলো, মায়ের কথা হলো যে আবু সাঈদকে যারা হত্যা করেছে, যারা প্রকৃত দায়ী, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়, তাদের ফাঁসি বা মৃত্যুদণ্ড দেয়া হয় এবং তার স্বজনরাও কিন্তু সে কথা বলেছেন। পাশাপাশি তারা বলেছেন যারা দায়ী নয় তারা যেন শাস্তির আওতায় না আসে। আর পরিবার থেকে আরেকটি মেসেজ দেয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কখনো যেন আন্দোলনকারীদের ওপর এ ধরনের নির্মমতা, প্রাণহানির মতো ঘটনা, প্রাণ কেড়ে নেয়ার মতো ঘটনা যেন না ঘটানো হয়, সেই ধরনের একটি রায়, সেই ধরনের একটি বিচার তারা প্রত্যাশা করছেন, যাতে করে এই একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে যখনই কোনো আন্দোলন হবে সেই আন্দোলনকারীদের প্রতিহত করতে রাষ্ট্রীয় কোনো সংস্থা অথবা ক্ষমতাসীনরা কেউ যেন এ ধরনের কোনো স্বৈরাচারী মনোভাব, মানবাধিকার লঙ্ঘন করে তাদেরকে হত্যা বা তাদের প্রতি নির্মমতা প্রদর্শন করতে না পারে। আর আজকে যখন সকালে এই বাবনপুর গ্রামে এসেছি, এই গ্রামের যে চিত্রটা দেখছি, আবু সাঈদের পরিবার সহ সবার মধ্যে যেন একটা স্তব্ধতা, সবার মধ্যে যেন একটা প্রাণ চাঞ্চল্যতা একেবারেই নেই। সবাই চুপচাপ দীর্ঘ শ্বাস নিয়ে বোধহয় অপেক্ষা করছেন আজকে মামলার রায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে কি হয়। আর এই রায় হওয়ার পরেই হয়তো তারা তাদের আরও প্রতিক্রিয়া জানাবেন। আমরা সেই প্রতিক্রিয়া জানার অপেক্ষায় এই বাবনপুর গ্রামে, যেখানে শহীদ আবু সাঈদের বাড়ি এবং আবু সাঈদের সমাধি, সেখানেই অপেক্ষা করছি। সুরভি, জানছিলাম আবু সাঈদের হত্যা মামলার রায় ঘিরে স্বজনদের প্রত্যাশার কথা। রাজধানী বিজয় সরণিতে পেট্রোল পাম্পের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তামজিদ, পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ এখন কেমন দেখতে পাচ্ছেন? আসলে আমি যে পাম্পটিতে আছি এই পাম্পটিতে সরবরাহ মোটামুটি ভালো, কারণ তারা প্রয়োজন মাফিক তেল দিচ্ছেন। আমি এই পাম্পটিতে অর্থাৎ ট্রাস্টের যে পাম্প রয়েছে এখানে মোটরসাইকেলগুলোতে তাদের চাহিদা মতোই তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কার এবং অন্যান্য গাড়িতেও চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা যেই দৈনিক তাদের যে তেলের চাহিদা সেটি এখন পর্যন্ত তারা পাচ্ছেন এবং সেই চাহিদা অনুযায়ী তারা তেল যেভাবে পাচ্ছেন সেটি সরবরাহ করছেন এবং সারাদিনে এই পাম্পে চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন গ্রাহকদেরকে। তবে যেই পরিস্থিতিটা হয়েছে যে গ্রাহকদের যে লম্বা লাইন, অর্থাৎ লাইনের যে দৈর্ঘ্য সেটি কিন্তু আমরা কমতে দেখছি না। লম্বা লাইনে অপেক্ষা করে, দীর্ঘক্ষণ অপেক্ষা করেই তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের এবং যেটি বিষয় হচ্ছে যে অতিরিক্ত চাহিদার কারণে যেই পাম্পগুলোতে বেশি তেলের বরাদ্দ রয়েছে সেই পাম্পগুলোতেই সাধারণ মানুষ ছুটছেন এবং তারা ভাবছেন যে সেখানেই তেল পাওয়া যাবে, যেই কারণেই স্বাভাবিকের তুলনায় চাহিদা অনেক বেশি। সেই বেশি চাহিদা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন যেমন অনেক পাম্প কর্তৃপক্ষ, আবার বেশ কিছু পাম্প রয়েছে তাদের বরাদ্দ কম থাকায়, তাদের অল্প তেল থাকায় খুব তাড়াতাড়ি সেই তেলগুলি শেষ হয়ে যাচ্ছে এবং সেই পাম্পগুলো বন্ধ রাখতে হচ্ছে, তেল সরবরাহ করতে পারছেন না। সব মিলিয়ে আসলে তেলের যে সংকটের কথা বলা হচ্ছে, কিছু কিছু পাম্প তেল দিলেও রাজধানীতে বেশ কিছু পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে তেল সরবরাহের সংকট আমাদের চোখে পড়েছে। বেশ কিছু পাম্প এর মধ্যে আমরা দেখেছি বন্ধ রাখতে, তেল সরবরাহ বন্ধ রাখতে। আসলে সব মিলিয়ে বলবো যে তেল সরবরাহের যে একটি ঘাটতি রয়েছে সেটির কারণে গ্রাহকরা আসলে ভোগান্তিতেই পোহাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করছে। সুরভি, জানছিলাম পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহের খবর। লালমনিরহাট কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য
ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সফুরা বেগম রুমিকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানী মোহাম্মদপুরে একটি বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে লালমনিরহাট, রংপুর ও রাজধানীতে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।